আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গত ক্লাসে প্রভাবক সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানব যে প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিকে কিভাবে প্রভাবিত করে। এটা জানার আগে আমরা একটু জেনে নেই যে প্রভাবক কি করতে পারে। বেসিক্যালি আমরা জানি যে প্রভাবক সাধারণত কি করে। প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার গতি বা হারকে বাড়ায়। যে প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার গতি বা হার বাড়ায় তাদেরকে কি বলা হয়? ধনাত্মক প্রভাবক। কিছু কিছু প্রভাবক আছে যারা রাসায়নিক বিক্রিয়ার গতি বা হারকে কমায়, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ঋণাত্মক প্রভাবক। আমরা যদি প্রথমটাকে গুরুত্ব দিই যে প্রভাবক কিভাবে রাসায়নিক বিক্রিয়ার গতিকে বাড়ায়, প্রভাবক কিভাবে রাসায়নিক বিক্রিয়ার গতিকে বাড়ায়। আসলেও প্রভাবক হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার জন্য একটা বিকল্প পথ তৈরি করে। কি তৈরি করে? রাসায়নিক বিক্রিয়ার জন্য একটা বিকল্প পথ তৈরি করে। এই বিকল্প পথে আমাদের সক্রিয়ণ শক্তির মান কম হয়। সক্রিয়ণ শক্তিকে আমরা ইএ দিয়ে প্রকাশ করি। তাহলে এই বিকল্প পথে কি হয়? সক্রিয়ণ শক্তির মান কম হয়। যখন সক্রিয়ণ শক্তির মান কম হয়, অনেক বেশি অণু সক্রিয় হয়। তখন কি হয়? অনেক অণু সক্রিয় হয়। যখন অনেক বেশি অণু সক্রিয় হয় তখন আমাদের রাসায়নিক বিক্রিয়ার হার বাড়ে। এই বিষয়টা যদি আমরা গ্রাফে দেখি, একটু খেয়াল করো। এই বিষয়টা যদি আমরা গ্রাফে দেখি, একটা রাসায়নিক বিক্রিয়া যদি এভাবে হয়, এই বিক্রিয়াতে আমাদের প্রভাবক কাজ করতেছে না। কি করতেছে না? এই বিক্রিয়াতে প্রভাবক কাজ করতেছে না। এই যে শক্তিটা, ধরো এই শক্তিটার নাম হচ্ছে 100 কিলোজুল। এই শক্তিটার নাম কি? 100 কিলোজুল। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া হইতে মনে করে 100 কিলোজুল শক্তি লাগে। কত শক্তি লাগে? 100 কিলোজুল শক্তি লাগে। আবার মনে করো 10, 20, 30, 40, 50। তাহলে এই যে এই পদার্থটা যদি রাসায়নিক বিক্রিয়া করতে চায়, তার শক্তি আর কত লাগবে? 80। তার শক্তি কত আছে এখানে? 20 লাগবে কত? 80। এই শক্তিটাকে বলা হয় এর সক্রিয়ণ শক্তি। কি বলা হয়? এখানে যখন আমরা প্রভাবক দিয়ে রাসায়নিক বিক্রিয়াটা করব, দেখা যাবে বিক্রিয়াটা হবে এভাবে। হ্যাঁ, ধরো এই শক্তিটার মান হচ্ছে আমাদের 60 কিলোজুল। এই শক্তিটার মান কত? 60 কিলোজুল। তাহলে এখন এর শক্তি কত লাগবে? এখন এর শক্তি লাগবে 40। আগে কত লাগতো? 80। তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের প্রভাবকবিহীন। এখানে আমরা প্রভাবক ইউজ করি নাই। আর প্রভাবক ব্যবহার করার পর ঘটনাটা কি ঘটছে? প্রভাবক হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার জন্য একটা আলাদা পথ তৈরি করছে। কি তৈরি করছে? আলাদা পথ তৈরি করার ফলে কি হয়েছে? আমাদের সক্রিয়ণ শক্তির মান কি হয়ে গেছে? কমে গেছে। আগে সক্রিয়ণ শক্তি কত ছিল? 80। এখন সক্রিয়ণ শক্তি কত হয়েছে? 40। ফলে আমাদের রাসায়নিক বিক্রিয়ার হার কি হয়েছে? বাড়ছে। তোমরা যদি বাস্তব জীবনের কথা চিন্তা করো, মনে করো এ একটা বিন্দু, এখানে বি একটা বিন্দু। মনে করো এখানে একটা নদী ছিল। আগে কি ছিল? আগে নদী ছিল। আগে মনে করো এভাবে যাওয়া লাগতো। আগে কিভাবে যাওয়া লাগতো? এভাবে যাওয়া লাগতো। হ্যাঁ, এখন এখানে তুমি যদি একটা ব্রিজ বানাই দাও, কি বানাই দিলা? ব্রিজ বানাই দিলা। তাহলে আগের চেয়ে সহজে যাওয়া যাবে না? আগের চেয়ে সহজে যাওয়া যাবে। ঠিক তেমনই আগে রাসায়নিক বিক্রিয়াটা এভাবে হইতো, তখন শক্তির মান কি ছিল? বেশি ছিল। এখন পরবর্তীতে রাসায়নিক বিক্রিয়ার যে বিকল্প একটা পথ তৈরি হইল, এই পথে শক্তি লাগে কম। তাহলে রাসায়নিক বিক্রিয়ার হার কি হবে? বাড়বে। দেখো, এটা তোমাদের রিটেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি বলতে পারি? যে প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার গতিকে বাড়াইতে পারে, আবার রাসায়নিক বিক্রিয়ার গতিকে কি করতে পারে? কমাইতে পারে। প্রভাবক কি করতে পারে? কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির মান কমাইতে পারে। সক্রিয়ণ শক্তির মান হ্রাস করতে পারে। এখন আমরা একটু দেখে নেই যে প্রভাবক কি পারে না। প্রভাবক কি একটা রাসায়নিক বিক্রিয়া শুরু করতে পারে? একটা রাসায়নিক বিক্রিয়া শেষও করতে পারে না। তাহলে প্রভাবক রাসায়নিক বিক্রিয়া শুরু বা শেষ করতে পারে না। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার কি করতে পারে না? সাম্যাবস্থার পরিবর্তন করতে পারে না। প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার পরিবর্তন করতে পারে না। এরপরে দেখো আর কি করতে পারে না? আচ্ছা,
আরেকটা কাজ পারে প্রভাবক, সেটা একটু দেখো। দ্রুত সাম্যাবস্থা অর্জন করাইতে পারে। কি করতে পারে? দ্রুত সাম্যাবস্থা অর্জন করাতে পারে। তাহলে প্রভাবক কি কি পারে, কি কি পারে না, এটা আমরা একটু দেখে নিলাম। আর প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিকে কি পরিবর্তন করে, এটা তোমাদের পরীক্ষায় রিটেনে আসবে। গ্রাফটা সবাই বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের পরের টপিক হচ্ছে জৈব প্রভাবক বা এনজাইম। বুট মুছে দিলাম নাকি? এই বুট পরিষ্কার করে দিলাম। প্রভাবকের গুরুত্বটা তোমাদের পড়ানো বাকি আছে, তাই না? প্রভাবকের গুরুত্ব বাকি আছে। এই মুছে দিলাম, আর দেরি করা যাবে না। শোনো, রসায়ন মানেই হচ্ছে, রসায়ন সবসময় দুই ভাগে বিভক্ত আর কি। একটা হচ্ছে জৈব রসায়ন, আর একটা কি অজৈব রসায়ন। আমাদের জীবদেহের ভিতরে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া হয়। জীবদেহের ভিতরে যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয় এগুলোকে বলা হয় জৈব রাসায়নিক বিক্রিয়া। কি বলা হয়? তোমরা কি কোনো জৈব রাসায়নিক বিক্রিয়ার নাম বলতে পারবা? হ্যাঁ, বুঝি নাই। যেমন সালোক সংশ্লেষণ, এটা একটা জৈব রাসায়নিক বিক্রিয়া, কারণ এটা কোথায় হয়? উদ্ভিদ দেহে হয়, তাই না? তাহলে আমাদের জীব দেহে যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয় এগুলোকে কি বলা হয়? জৈব রাসায়নিক বিক্রিয়া। এই জৈব রাসায়নিক বিক্রিয়ায়ও কি হবে? আমাদের বিক্রিয়ক থেকে উৎপাদ হবে। কি হবে? জৈব রাসায়নিক বিক্রিয়ক থেকে উৎপাদ হয়। এই জৈব রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কগুলোকে বলা হয় সাবস্ট্রেট। কি বলা হয়? তাহলে জৈব রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কগুলোকে কি বলা হয়? সাবস্ট্রেট। আর উৎপাদকে ইংরেজিতে বলা হয় প্রোডাক্ট। উৎপাদকে ইংরেজিতে কি বলা হয়? প্রোডাক্ট। তোমরা জানো যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ হয় এবং ওই রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক থাকতে পারে। কি থাকতে পারে? জৈব রাসায়নিক বিক্রিয়ায় যে প্রভাবকগুলো কাজ করে তাদেরকে অনেকে বলে জৈব প্রভাবক। কি বলে? জৈব প্রভাবক। ইংরেজিতে বলা হয় অর্গানিক ক্যাটালিস্ট। কি বলে? জানো তো প্রভাবকের ইংরেজি কি? ক্যাটালিস্ট, অর্গানিক ক্যাটালিস্ট। অনেকে বলে এনজাইম। কি বলে? এনজাইম। অনেকে বলে হচ্ছে এনজাইম। তাহলে এখন আমরা জানবো যে এনজাইম কী জিনিস এবং এনজাইম কিভাবে জৈব রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে। তোমাদেরকে জানতে হবে যে জীবদেহে মূলত 4টা রাসায়নিক পদার্থ থাকে। কয়টা? একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে লিপিড, আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে জীবদেহের ভিতরে কতগুলো রাসায়নিক পদার্থ থাকে? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এর বাইরে রাসায়নিক পদার্থ নাই। আমাদের যে এনজাইম হচ্ছে মূলত প্রোটিন। এনজাইম মূলত কি? এনজাইম হচ্ছে মূলত আমাদের প্রোটিন। এদের মধ্যে কার্বোহাইড্রেটের গঠনে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। আমাদের লিপিডের গঠনেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে। আমাদের প্রোটিনের গঠনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়াও নাইট্রোজেন থাকে। কি থাকে? অর্থাৎ এনজাইম কি ধরনের যৌগ হবে? এনজাইম হবে নাইট্রোজেনযুক্ত যৌগ। কি ধরনের যৌগ হবে? নাইট্রোজেনযুক্ত যৌগ। আমরা এনজাইম সম্পর্কে কিছু তথ্য দিতেছি। এনজাইম রাসায়নিকভাবে কি? প্রোটিন। এনজাইম রাসায়নিকভাবে কি? প্রোটিন। এনজাইমের গঠনে কি নাইট্রোজেন আছে নাকি? এনজাইম ছোটোখাটো প্রোটিন না, এনজাইম অনেক বড় প্রোটিন। এনজাইম কেমন প্রোটিন? এনজাইম হচ্ছে বৃহৎ প্রোটিন। ঠিক আছে? এবং একটা প্রোটিন যদি বড় হয়, হ্যাঁ বড় হয়, তাহলে আণবিক ভর কি হবে বলো তো? তাহলে এনজাইমের আণবিক ভর কি বেশি না কম? তো এনজাইমের আণবিক ভর হচ্ছে বেশি। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো এনজাইমকে বাইরে তৈরি করা যায় না, শুধুমাত্র জীবন্ত উদ্ভিদ বা প্রাণী কোষে তৈরি হইতে পারে। জীবন্ত উদ্ভিদ বা প্রাণী কোষে তৈরি হইতে পারে। তাহলে উদ্ভিদ কি এনজাইম কি বাইরে তৈরি করা যাবে? তুমি কি চাইলে এনজাইম তৈরি করতে পারবা? তাহলে এনজাইম শুধুমাত্র জীবন্ত উদ্ভিদ বা প্রাণী কোষে তৈরি হতে পারে। দেখো, সবগুলো ইনফরমেশন পাওয়ার পরে আমরা সংজ্ঞা দিতে পারবো। তাহলে এনজাইম হচ্ছে রাসায়নিকভাবে প্রোটিন, এটা শুধুমাত্র উদ্ভিদ বা প্রাণী কোষে তৈরি হইতে পারে।
এনজাইমের আণবিক ভর কম না বেশি? এনজাইমের আণবিক ভর হচ্ছে বেশি, ঠিক আছে। এবং এনজাইম হচ্ছে এক ধরনের কলয়েড। এনজাইম এক ধরনের কি? এই কলয়েড বুঝো? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এনজাইম হচ্ছে, এখন এতগুলো তথ্য জানার পরে এনজাইমকে তোমরা বিভিন্নভাবে সংজ্ঞা দিতে পারো। তোমাদের বইয়ে আরেকটা কথা লেখা আছে, তোমরা যখন পড়বা এই প্রোটিনগুলো বিভিন্ন রকমের আছে। প্রোটিনগুলো বিভিন্ন রকমের আছে। প্রাইমারি প্রোটিন আছে, এটা নিয়ে এখন বিস্তারিত জানা যাবে না, পরে জানবা তোমরা। সেকেন্ডারি প্রোটিন আছে, আবার টারশিয়ারি প্রোটিন আছে। কেমন প্রোটিন আছে? টারশিয়ারি প্রোটিন আছে। এনজাইমগুলো হচ্ছে মূলত টারশিয়ারি প্রোটিন। এনজাইমগুলো কি জিনিস? টারশিয়ারি প্রোটিন। তাহলে এখন তোমরা বলো, তাহলে এনজাইম হচ্ছে জীবন্ত উদ্ভিদ কোষ বা প্রাণী কোষে তৈরি উচ্চ আণবিক ভর বিশিষ্ট নাইট্রোজেনযুক্ত টারশিয়ারি প্রোটিন বলা যাবে। এবং প্রোটিন কি ধরনের? পানিতে দ্রবীভূত হয়ে কি তৈরি করবে? প্রোটিন কলয়েড তৈরি করবে। প্রোটিনকে যখন তুমি পানিতে নিবা তখন কলয়েড তৈরি করবে। হ্যাঁ শোনো, রসায়নের ভাষায় কোনো পদার্থকে যখন তুমি পানিতে দ্রবীভূত করবা, সেটা সাসপেনশন হইতে পারে, কলয়েড হইতে পারে, বা দ্রবণ হইতে পারে। এই বিষয়ে আমরা বিস্তারিত পড়ব একটা সময়, ঠিক আছে। এখন দেখো এনজাইম কিভাবে কাজ করে। এনজাইম কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখে নিই। এইটুকু মুছে দিলাম। আচ্ছা থাকুক। এনজাইম অনেকটা অসমসত্ব প্রভাবকের মতো কাজ করে। দুঃখিত, এনজাইম অনেকটা সমসত্ব প্রভাবকের মতো কাজ করে। কিসের মতো? সমসত্ব প্রভাবক কিভাবে কাজ করতো তোমাদের কি মনে আছে? প্রথমে আমাদের প্রভাবকটা একটা বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে অন্তর্বর্তী যৌগ তৈরি করত। পরে ওই অন্তর্বর্তী যৌগ বিয়োজিত হয়ে আমাদের কাঙ্ক্ষিত যৌগ তৈরি করতো, এবং প্রভাবক আবার কি হইতো? আগের অবস্থায় ফিরে যাইতো। প্রভাবক আবার আগের অবস্থায় ফিরে যাইতো। এখানে এনজাইম যেটা করে, এনজাইম হচ্ছে ইতে কি বোঝাচ্ছে? এনজাইম। তোমরা জানো যে জৈব রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ককে কী বলা হয়? সাবস্ট্রেট। এনজাইম প্রথমে সাবস্ট্রেটের সাথে বিক্রিয়া করে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি করে, এটাকে বলা হয় এনজাইম সাবস্ট্রেট অন্তর্বর্তী যৌগ। কি বলা হয়? এনজাইম সাবস্ট্রেট অন্তর্বর্তী যৌগ। এই অন্তর্বর্তী যৌগটা, এটা তাহলে আমাদের কি জিনিস? এটা হচ্ছে আমাদের অন্তর্বর্তী যৌগ। এনজাইম সাবস্ট্রেট অন্তর্বর্তী যৌগ। এই যৌগটা পরে কি হবে বলো? এই যৌগটা পরে বিয়োজিত হবে। বিয়োজিত হয়ে পিতে কি বলো তো? আমাদের উৎপাদ বা প্রোডাক্ট, এবং এনজাইম আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাহলে এনজাইম কিভাবে কাজ করবে? এনজাইম প্রথমে বিক্রিয়ক বা সাবস্ট্রেটের সাথে বিক্রিয়া করে এনজাইম সাবস্ট্রেট অন্তর্বর্তী যৌগ তৈরি করবে। এই যৌগটা ভেঙে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি হবে, এবং এনজাইম পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসবে। ঠিক আছে? আমাদের আজকের এই এনজাইম থেকে শেষ পড়া হচ্ছে এনজাইমের বৈশিষ্ট্য। দেখো, এনজাইমের কিছু বৈশিষ্ট্য তো আমরা বলেই ফেলছি। এগুলো কি এনজাইমের বৈশিষ্ট্য না? এনজাইমের কিছু বৈশিষ্ট্য আমরা বলেই ফেলছি। বাকি বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা হচ্ছে এনজাইমের ক্রিয়া হচ্ছে নির্দিষ্ট। এনজাইমের ক্রিয়া কেমন? এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় একটা এনজাইম শুধুমাত্র নির্দিষ্ট বিক্রিয়াকে প্রভাবিত করবে। একটা এনজাইম কি করতে পারবে না? যে কোনো বিক্রিয়াকে প্রভাবিত করতে পারবে না। যেমন তোমরা যেমন বায়োলজিতে পড়ছো না, যারা কার্বোহাইড্রেটকে পরিপাক করে তাদেরকে কি বলা হয়? অ্যামাইলেজ। কি বলা হয়? অ্যামাইলেজ কি প্রোটিনকে ভাঙতে পারবে? যারা প্রোটিনকে ভাঙে তাদেরকে কি বলা হয়? প্রোটিয়েস। প্রোটিয়েস আবার কার্বোহাইড্রেটকে ভাঙতে পারবে না। অর্থাৎ এনজাইমের ক্রিয়া কেমন? নির্দিষ্ট। এনজাইমের ক্রিয়া হচ্ছে নির্দিষ্ট। যেমন আমরা কয়েকটা উদাহরণ দেই, এনজাইমের কয়েকটা উদাহরণ দেই। যেমন C6H12O6, এই যৌগটার নাম কি? গ্লুকোজ। এই যৌগটার নাম হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের উপর একটা এনজাইম কাজ করে, এই এনজাইমটার নাম হচ্ছে জাইমেস। কি নাম? আমরা বলছিলাম না যে এনজাইম সবসময় জীবন্ত উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ থেকে পাওয়া যাবে। এটা একটা ছত্রাক থেকে পাওয়া যায়। ছত্রাকটার নাম হচ্ছে ইস্ট। ছত্রাকটার নাম কি? তাহলে জাইমেস কই থেকে পাওয়া যায়? ইস্ট থেকে পাওয়া যায়। এই ইস্ট থেকে পাওয়া জাইমেস গ্লুকোজকে ভেঙে ইথানলে পরিণত করে, C2H5OH ইথানল, প্লাস হচ্ছে
ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড, ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে। এই জাইমেস এনজাইম শুধুমাত্র গ্লুকোজের উপরই কাজ করে, অন্য কারো ওপর কাজ করে না। হ্যাঁ, অর্থাৎ এনজাইমের ক্রিয়া কেমন, নির্দিষ্ট। কথাগুলো ক্লিয়ার? আচ্ছা, আরেকটা উদাহরণ তোমাদের বইয়ে আছে, এই নিচ পর্যন্ত দেখা যায়। এই যৌগটার নাম কি? NH2CO NH2। এই যৌগটার নাম কি? ইউরিয়া। এই যৌগটার নাম কি? ইউরিয়া সম্পর্কে একটা তথ্য বলে দেই, মেডিকেলে একবার আসছিল। এটা হচ্ছে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ। ইউরিয়া কি? এই ইউরিয়ার ওপর কাজ করে একটা এনজাইম, এটার নাম হচ্ছে ইউরিয়েস। এটার নাম কি? ইউরিয়েস। ইউরিয়েস কই পাওয়া যায় জানো? সয়াবিনে পাওয়া যায়, যেটার দাম 200 টাকা কেজি। ইউরিয়েস পাওয়া যায় সয়াবিনে। কোথায় পাওয়া যায়? তখন ইউরিয়া ভেঙে কিসে পরিণত হয়? অ্যামোনিয়া এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। তাহলে এই ইউরিয়াস গ্লুকোজকে ভাঙতে পারবে না, জাইমেস কি করতে পারবে না? জাইমেস হচ্ছে আমাদের ইউরিয়াকে ভাঙতে পারবে না, অর্থাৎ এনজাইমের ক্রিয়া হচ্ছে সুনির্দিষ্ট। এই দুইটা তথ্য মুখস্থ করা লাগবে, এটা অনেকবার পরীক্ষায় আসছে। তাহলে জাইমেস কোথায় পাওয়া যায়? ইস্টে। ইউরিয়াস কোথায় পাওয়া যায়? সয়াবিনে। তাহলে এনজাইমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি? এনজাইমের ক্রিয়া হচ্ছে সুনির্দিষ্ট। আরেকটা উদাহরণ দিছে, দেখো। আচ্ছা, এই দুইটা উদাহরণ জানলেই চলবে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এনজাইমের কার্যকারিতা হচ্ছে খুব তীব্র। এনজাইমের কার্যকারিতা কেমন? এর মানে হচ্ছে এনজাইম খুব অল্প সময়ে অনেক কাজ করতে পারে। এনজাইমের কার্যকারিতা হচ্ছে অত্যধিক বা তীব্র কার্যকারিতা, বা কার্যকারিতা অত্যধিক, এটাই বলো। এনজাইমের কার্যকারিতা হচ্ছে অত্যধিক, অর্থাৎ এনজাইম কি করতে পারে? অল্প সময়ে অনেক কাজ করতে পারে। তোমাদের বই একটা উদাহরণ দিছে, এই যে আমাদের কার্বনিক অ্যাসিড, এটার নাম কি বলো? কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড বিয়োজিত হয় কি হয়? কার্বন ডাইঅক্সাইড আর পানি হয়। এটাতে একটা এনজাইম কাজ করে, এটার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। কি নাম? কার্বনিক অ্যানহাইড্রেস। এটা আমাদের দেহে প্রতিনিয়ত হয়, বায়োলজিতে পড়বা। এই কার্বনিক অ্যানহাইড্রেস কি করতে পারে? 1 মিনিটে 360 লক্ষ, কত? 360 লক্ষ এই কার্বনিক অ্যাসিডকে ভাঙতে পারে। তার মানে কি? এনজাইমের কার্যকারিতা অত্যধিক। এনজাইম অল্প সময়ে কি করতে পারে? বেশি কাজ করতে পারে। এনজাইম হচ্ছে অল্প সময়ে বেশি কাজ করতে পারে। ক্লিয়ার? আর এনজাইমের কাজ করার আরেকটা ইনফরমেশন হচ্ছে, যেটা অনেক ইম্পর্ট্যান্ট, এনজাইম ভালো কাজ করে হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড এবং পিএইচ হচ্ছে 6 থেকে 9 এর মধ্যে ভালো কাজ করে। তাহলে এনজাইম কখন ভালো কাজ করে? 37 ডিগ্রি সেন্টিগ্রেড এবং পিএইচ 6 থেকে 9 এর মধ্যে ভালো কাজ করে। ঠিক আছে? তাহলে আমাদের এনজাইম থেকে কি কি জানা লাগবে? এনজাইম কি, এনজাইমের বৈশিষ্ট্য, এনজাইম কিভাবে কাজ করে, এবং হচ্ছে জৈব এনজাইমের কয়েকটা উদাহরণ। ঠিক আছে? এবং এনজাইমের কিছু বিশেষ বৈশিষ্ট্য। তাহলে প্রথমে আমরা জানলাম এনজাইম কাকে বলে, এরপরে হচ্ছে এনজাইমের বৈশিষ্ট্য, এনজাইম কিভাবে কাজ করে, এবং দুইটা উদাহরণ জানছে। এই দুইটা উদাহরণ মনে রাখতে পারলেই চলবে। ঠিক আছে? ভিডিওটা অফ করে দাও, এনজাইম পর্যন্ত থাকুক, পরে আমরা নতুন টপিক